আসসালামু আলাইকুম। তো আমি আজকে তোমাদের সামনে এই পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় যেটা শব্দ তরঙ্গ, তো এইটা নিয়ে আজকে কিছু বলতে যাচ্ছিলাম। আর এই অধ্যায় থেকে ম্যাথ দেখলে একটু ছেলেপেলে বা শিক্ষার্থী একটু ভয় বেশি পায়। তুমি চাচ্ছিলাম যে এই অধ্যায়টা দুইটা পার্টে ভাগ করে সুন্দর করে ব্যাখ্যাটা দেওয়ার জন্য চেষ্টা করে দেখা যাক কি হয়। তো আমার মনে হয় যে এই পাঁচটা কনসেপ্ট দেওয়া আছে, এই পাঁচটা কনসেপ্ট সম্পর্কে যদি তুমি সুন্দরভাবে ক্লিন ভাবে একটু মনোযোগ দাও, আল্লাহ রহমতে আর কোনো সমস্যা থাকার কথা না তার থেকে। তো স্টার্ট দিলাম তোমার, আল্লাহ ভরসা। তো প্রথমত অধ্যায়টা কিন্তু শব্দ তরঙ্গে, তাই না? তো শব্দ তরঙ্গ দুইটা পার্টে ভাগ করছি। প্রথম যে পার্টটা আমি তরঙ্গ সম্পর্কিত রেখেছি। তো তরঙ্গ সম্পর্কিত আমার কনসেপ্ট কে কে তরঙ্গ নিয়ে বলবো, তরঙ্গের বৈশিষ্ট্য সম্পর্কে কথাবার্তা বলবো। তারপরে আসবে তরঙ্গ সংশ্লিষ্ট রাশি। এখন রাশিগুলো না জানলে কিন্তু ম্যাথে অনেক সমস্যা হবে তরঙ্গ সম্পর্কিত ব্যাপারে। এই রাশিগুলোর মধ্যে কি আছে? পূর্ণ স্পন্দন, পর্যায়কাল, কম্পাঙ্ক, দশা, বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ। এই কটা হচ্ছে তরঙ্গের রাশি, জানতে হবে অবশ্য। তারপরে জাস্ট 4 আর 5 - 2 সূত্রের একটু সামান্যতম ব্যাখ্যা। A4 সম্পর্ক, ভিরিয়াল নাম্বার সম্পর্ক, ক্লিয়ার? তো প্রথমত সেবার আর তরঙ্গতে যাওয়া যাক। তরঙ্গ ব্যাপারটা বলতে মাথার মধ্যে কি আসে? ওই যে আমরা পুকুরে পানিতে ঝিল মারলে চারিদিকে পানিগুলো যে ঢেউ আকারে চলে যায় তরঙ্গের টাইপ, ওইটাকে দেখলে মনে হয় যে তরঙ্গের একটা ভাব লাগে। আবার এত বড় রশ্মি বা দড়ি যদি আমি পাই, এইভাবে একটা ঝাঁকি দিলে কিন্তু করে এইভাবে করে দড়িটা করে বাঁকা হয়ে যাবে। এটা কি মনে হয়? তরঙ্গ। তো তরঙ্গের কথা মাথায় আসলে আমার যে চিত্রটা মাথায় আসবে সেটা হচ্ছে, আমি কাট করি, যদিও দুর্বলাট হয়, খেয়াল রেখো। ওকে, যদিও এখানে প্রত্যেকটা সমান হবার কথা, তা হাতে হাত করতেছে একটু 19-20 হতে পারে, খেয়াল রাখবা। তো এইটা হচ্ছে তরঙ্গের একটা চিত্র বলা যায়। এখানে তুমি তরঙ্গের সংজ্ঞা কিভাবে দেবো? তো তরঙ্গ বলতে সংজ্ঞাটা হচ্ছে যে পর্যায়বৃত্ত আন্দোলন, ব্যাখ্যাটা পরে দিচ্ছে। যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে তথ্য ও শক্তি সঞ্চালিত করে, তাকে আমি কি বলবো? তরঙ্গ। তো তরঙ্গ কি সঞ্চালন করে? তথ্য, শক্তি। আর মাথায় রাখবা, তরঙ্গ বা শব্দ যেটা উৎপন্ন হোক বস্তুর কম্পনের ফলে উৎপন্ন হয়। যেমন আমি কথা বলতেছি, আমার ভোকাল করে যে স্বরতন্ত্রী, এরকম কি কাঁপতেছে, তাই না? এই কম্পনের ফলে কিন্তু শব্দ উৎপন্ন হয়। তো আচ্ছা, শব্দ দিকে আমরা পরে যাবো, আগে তরঙ্গটা নিয়ে শেষ করে। তরঙ্গ কি বললাম? যে পর্যায়বৃত্ত আন্দোলন মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে তথ্য ও শক্তি সঞ্চালিত হয়, আমি কি বলবো? তরঙ্গ। আর তরঙ্গ মূলত কয় প্রকার? তরঙ্গের তো দুইটা পার্ট আছে তরঙ্গের, তবে ভাগ দুইটা। প্রথম ভাগকে অনুপ্রস্থ তরঙ্গ, আর দ্বিতীয়টাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, তো অনুপ্রস্থ তরঙ্গ কোনটা কিভাবে চিনব? যেমন মাথায় রাখবো হচ্ছে, আমরা পানিতে ঝিল মারলে পানিগুলো যে তরঙ্গের আকারে ওয়েভ নিয়ে যে অতিক্রম করে দূরত্ব, সেটা আমি কি বলবো? অনুপ্রস্থ তরঙ্গ। তো তরঙ্গের ব্যাপারটা হচ্ছে, এই যে তরঙ্গটা যাচ্ছে কোন দিকে? সামনের দিকে। তরঙ্গের দিক কিন্তু এদিকে, তাই না? আমি কিন্তু এখন এই অনুপ্রস্থ তরঙ্গের ব্যাখ্যা দিচ্ছি। সংখ্যাটা হচ্ছে, যে তরঙ্গের কণাগুলো যে তরঙ্গের কণাগুলো কম্পনের দিকের সাথে, কম্পনের দিক থেকে সামনের দিকে, যে তরঙ্গের কণাগুলো কম্পনের দিকের সাথে 90 ডিগ্রি করে কম্পিত হতে থাকে, আমি কি বলবো? অনুপ্রস্থ তরঙ্গ। যেমন দেখো, এই যে এই কণাতে কম্পিত হচ্ছে কোন দিকে? উপরের দিকে। এ হচ্ছে উপরে, এ হচ্ছে উপরে, এ হচ্ছে উপরে, এ হচ্ছে নিচে, এটা কোথায়? নিচে, এ কোথায়? নিচে। এখন এদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? নিশ্চয়ই 90 ডিগ্রি। তো এটাকে আমি কি বলবো? একটা অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ কি বললাম? যে তরঙ্গের কণাগুলো মাধ্যমের দিকের সাথে 90 ডিগ্রি করে কম্পিত হতে থাকে, আমি কি বলবো? অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে অনুপ্রস্থ তরঙ্গের কণাগুলো কত ডিগ্রি করে কাঁপতে থাকে? 90 ডিগ্রি করে, ক্লিয়ার? এই অনুপ্রস্থ তরঙ্গের আরো একটা নাম আছে, তাই কি বলবো? আর তরঙ্গ। কি বলবো? আর তরঙ্গ। আচ্ছা,
এবার আসি অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, যে তরঙ্গের কণাগুলো তরঙ্গের দিকের সাথে সমকোণে সরি, এটা হচ্ছে অনুদৈর্ঘ্যটা বলি, যে তরঙ্গের কণাগুলো তরঙ্গের দিকের সাথে 0 ডিগ্রি কোণে কম্পিত হতে থাকে। 0 ডিগ্রি মানে কি, মাঝখানে কিন্তু এই দুইটা রেখে একে অপরকে সেভ করবে না, তাই মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। এটাকে 180 ডিগ্রি বলা যাবে না কেন, কারণ দুটো যাচ্ছে কিন্তু একই দিকে গেলে কিন্তু এদের মধ্যবর্তী কোণ কত হয়, 0 ডিগ্রি হয়। তাহলে কি বললাম, যে তরঙ্গের কণাগুলো তরঙ্গের দিকের সাথে 0 ডিগ্রি কোণে কম্পিত হচ্ছে, একেবারে সামনের দিকে আগায় যায়, তাকে আমি কি বলবো, অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্যটা হচ্ছে শব্দ তরঙ্গের একটা প্রকৃষ্ট উদাহরণ। শব্দ তরঙ্গকে আমি অনুদৈর্ঘ্য বলতে পারি, শব্দ তরঙ্গ। ধীরে ধীরে রিল্যাক্স। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের আরো একটা নাম আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গের আরো একটা নাম আছে কি, লম্বিক তরঙ্গ। তুমি বললাম লম্বিক তরঙ্গ দৈর্ঘ্য। তো এই যে তরঙ্গের দুটো পার্ট, একটা অনুপ্রস্থ একটা অনুদৈর্ঘ্য। অনুপ্রস্থটা কি, কম্পনের দিকের সাথে 90 ডিগ্রি করে কাঁপতে থাকবে, তাকে আমি কি বলবো, অনুপ্রস্থ। আর যে তরঙ্গের কণাটা তরঙ্গের দিকের সাথে 0 ডিগ্রি করে সামনের দিকে অগ্রসর হয়ে কাঁপতে থাকে, তাকে আমি কি বলবো, অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য তরঙ্গকে কি বলবো, লম্বিত তরঙ্গ দৈর্ঘ্য। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ দিতে হবে শব্দ তরঙ্গ। আর অনুপ্রস্থ এক্সাম্পল পানির যে তরঙ্গটা, পানি আর কি, পানির তরঙ্গকে কি বলা হবে, অনুপ্রস্থ। ক্লিয়ার, ঘামে যাচ্ছে। আচ্ছা এবার আসো, তরঙ্গ নিয়ে মোটামুটি দুইটা ব্যাখ্যা দিলাম, উদাহরণ ছিল। আচ্ছা এবার আসো আর কিছু নাম্বার তরঙ্গতে গেল। এবং তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গের কয়েকটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য কি জানবো, যে হচ্ছে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমে যে কণাগুলো আছে, এই কণাগুলো কিন্তু স্থান পরিবর্তনের প্রয়োজন হয় না। যেমন যে আমরা 16 ডিসেম্বর ওই যে কোনো বিদ্যালয়, বড় বিদ্যালয় মাঠে বা খেলার স্টেডিয়াম মাঠে যে ছেলে পেলেদের যে প্যারোটটা দেখে আমরা লম্বা লাইন দিয়ে যে দাঁড়ায়, একজন ওঠে একজন বসে, একজন নামে একজন ওঠে, দেখতে কিন্তু অনেকটা তরঙ্গের মতো মনে হয় না। এই তরঙ্গটা হওয়ার জন্য কিন্তু ছেলে পেলেদেরকে বা শিক্ষার্থীদেরকে কিন্তু নিজেদের জায়গা পরিবর্তনের প্রয়োজন হয় না। শুধুমাত্র নিজের জায়গা থেকে কম্পিত হতে থাকলে কিন্তু কি হয়ে যায়, তরঙ্গের সৃষ্টি হয়। তরঙ্গের একটা বৈশিষ্ট্য আমি কি জানি, তরঙ্গের বৈশিষ্ট্য কি জানলাম, যে হচ্ছে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের কণাগুলোর স্থানান্তর হওয়ার প্রয়োজন নাই। ক্লিয়ার। আচ্ছা, আর এই যে তরঙ্গটা, এই তরঙ্গ সঞ্চালনের জন্য তরঙ্গটা মাধ্যম ছাড়াও যাইতে পারে, মাধ্যম দিয়েও যাইতে পারে। কিন্তু মাথায় রাখবা, এই শব্দ যেটা, এই শব্দ এমন একটা তরঙ্গ, এই শব্দটা যাওয়ার জন্য শব্দ মাধ্যম ছাড়া কখনো যাইতে পারবে না। তো তরঙ্গটা মাধ্যম দিয়েও যায়, মাধ্যম ছাড়াও যায়। যেমন একটা এক্সাম্পল দিলে পর তুমি ক্লিয়ার হয়ে যাবা। মনে করো এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, ঠিক আছে। আর আমাদের তো মহাশূন্য তো কোনো বাতাস নাই, বায়ু শূন্য, ভ্যাকিউম। তো এটা মনে করো আমাদের বায়ুমণ্ডল, এর মধ্যে বাতাস আছে, উপরে তো বাতাস নেই। কিন্তু সূর্য, সূর্য কিন্তু অনেক উপরে আছে, তাই না। এখান থেকে সূর্য যে আলোটা দিবে, এই আলো কিন্তু প্রথমে যে, এক কথায় সূর্যটা, এই আলো সূর্য থেকে পৃথিবী পর্যন্ত যে আসে, আমাদের ভূপৃষ্ঠ পর্যন্ত, প্রথমে কিন্তু এই বায়ুমণ্ডল পর্যন্ত যে আসলো মাধ্যম ছাড়া, দেখে আসলো মাধ্যম ছাড়া। আর বায়ুমণ্ডল ঢোকার পরে এখান থেকে বায়ুমণ্ডল পর্যন্ত অর্থাৎ ভূপৃষ্ঠ পর্যন্ত আসতে আমাদের কিন্তু বাতাস মাধ্যম হিসেবে কাজ করছে। তাহলে এই আলো কিন্তু একটা তরঙ্গ। আলো কিন্তু প্রথমত মাধ্যম ছাড়া আসলো, পরবর্তীতে কিন্তু মাধ্যম দিয়ে আসলো। মাধ্যম ছাড়া যে তরঙ্গটা যায় তার নাম হচ্ছে কি, তাড়িৎ চুম্বক তরঙ্গ। আর মাধ্যম দিয়ে বা মাধ্যমের মাধ্যমে যে তরঙ্গটা যায় তাকে বলা হবে কি, যান্ত্রিক তরঙ্গ। শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ বলা যাবে, কারণ শব্দ তো একটা তরঙ্গ, কিন্তু শব্দ কিন্তু মাধ্যম ছাড়া কোনো যাইতে পারে না, তাই না। আচ্ছা, এটা হচ্ছে, তো শব্দ যে তরঙ্গের বৈশিষ্ট্য বললাম, তরঙ্গটা মাধ্যমে ছাড়াও যায়, মাধ্যম দিয়েও যায়। মাধ্যম ছাড়া গেলে সে তরঙ্গটার নাম কি, তাড়িৎ চুম্বক তরঙ্গ। কি তরঙ্গ, তাড়িৎ চুম্বক তরঙ্গ। আর মাধ্যম দিয়ে গেলে যান্ত্রিক তরঙ্গ। ক্লিয়ার।
আর তরঙ্গের মানে তরঙ্গের অপবর্তন, ব্যতিচার, সমাবর্তন এগুলো ঘটে থাকে। তোমাদের এসএসসিতে শব্দ অথবা নামগুলোর সঙ্গে পরিচয় করানো আছে, সমাবর্তন, অপবর্তন, ব্যতিচার। কিন্তু এই সংজ্ঞাগুলোর পূর্ণাঙ্গ ব্যাখ্যা বা পূর্ণাঙ্গ পড়ার ডিটেলস তুমি ইন্টারভিউ বলো। আর হয়তো বা সমাবর্তন অপবর্তন নিয়ে তোমার নতুন যে বইটাতে এই সকল ব্যাপারে কথাবার্তা বলা নাই। আমি জাস্ট আইডিয়া দিয়ে দিলাম যে তরঙ্গের এমন অনেক বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, তো কি পেলাম? তরঙ্গ মাধ্যম দিয়েও যায়, মাধ্যম ছাড়াও যায়। আর তরঙ্গ সঞ্চালনের জন্য মানে মাধ্যমের কণাগুলোর স্থানান্তরের প্রয়োজন নেই, জাস্ট জায়গা থেকে কাঁপতে থাকলে তরঙ্গ সঞ্চালিত হয়ে যায়। এতে গেল তরঙ্গের বৈশিষ্ট্য। এবার আসবো তরঙ্গের কয়েকটা রাশি আছে, রাশিগুলো ব্যাখ্যাটা দেবো। প্রথমে আসো পূর্ণ স্পন্দনকে। পূর্ণ স্পন্দন হচ্ছে সম দশা সম্পূর্ণ দুইটা কণা। দশাটা সম্পর্কে তেমন জানতে পেরেছে। দশাকে, দশা মানে হচ্ছে অবস্থা, দশা মানে কি অবস্থা। খেয়াল করো এই জায়গাতে যে কণাটা আছে এর কম্পন কাঁপছে কিন্তু উপর দিকে, আর এই জায়গায় যে কণা কাঁপছে নিচের দিকে। তাহলে কিন্তু এর দশা এক হইলো না। কিন্তু এই কণাটা কাঁপছে উপরের দিকে, আর এই কণাটা এর কিন্তু উপরের দিকে কাঁপতেছে। বলতে পারি এর দশা সেম। তেমনি কি বলা যাবে আবার যে এই যে এর দশাটা আর এর দশাটা সেম, কারণ এও নামছে নিচের দিকে, এটাও নামছে নিচের দিকে, তাই না? তাহলে এর দশাটা সেম, এর দশাটা সেম। আবার এই কণার যা দশা, এর দশাটা সেম। এর দশা, এর দশাটা সেম। দশা কি বোঝা গেছে? দশা মানে হচ্ছে কোনো কণার সামগ্রিক অবস্থাকে তো দশা বলে। যে অবস্থাতে আছে ওইটা তার দশা। আমি যেভাবে থাকবো সেটা হচ্ছে আমার দশা। দশা মানে অবস্থা বোঝায়। তো কি বললাম? সম দশা মানে কি? সমান দশা, একই দশা। সম দশা সম্পূর্ণ দুটো কণা, যে দুটো কণার দশা একে, তাদের মধ্যবর্তী যে স্পন্দন তাকে বলা হয় পূর্ণ স্পন্দন। তাহলে এর দশা যদি এক হয়, এর মধ্যবর্তী যে স্পন্দন, এটাকে আমি কি বলবো? একটা পূর্ণ স্পন্দন। ক্লিয়ার? ক্লিয়ার? ব্যাপারটা মাথায় গেছে যে সম দশ সম্পূর্ণ দুইটা কণার মধ্যবর্তী স্পন্দনকে বলা হবে পূর্ণ স্পন্দন। গেল। পর্যায়কালে আসে। পর্যায়কাল থেকে এই একটি পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালকে টি দিয়ে প্রকাশ করা হয়, আর এককটা সেকেন্ড। ক্লিয়ার? আর কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক হচ্ছে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন হবে সেটা হবে কি? কম্পাঙ্ক। সাপোজ আমার মাঝে ফ্যান ঘুরছে কিন্তু বাতাসটা পাচ্ছি না, এই ফ্যানটা যদি 1 সেকেন্ডে 3 বার ঘুরে, কম্পাঙ্ক কত হবে? 3। একটা বার ঘুরে কি বলা হয়? কম্পাঙ্ক একটা হয়ে গেল। 1 সেকেন্ডে 3 বার করে কম্পাঙ্ক হতে হবে 3। আর কম্পাঙ্কের একক কি? হার্জ। কম্পাঙ্কের একক হার্জ অথবা পার সেকেন্ড। পার সেকেন্ড কেন বললাম? কারণ কম্পাঙ্কটা কিন্তু 1 সেকেন্ড হিসাব হয়। 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন হবে তাকে আমি কি বলবো? কম্পাঙ্ক। ফ্যান যদি 1 সেকেন্ড দেখো 3 বার করে, কি বলতে পারবো? ফ্যানের কম্পাঙ্ক কত? ফ্যানের কম্পাঙ্কটা 3 হার্জ। কত? 3 হার্জ। ওকে। দশা কি? দশা তো বললাম যে কোনো কণার সামগ্রিক অবস্থাকে তার দশা বলে, যে কোনো অবস্থাকে তার দশা বলা যাবে। আচ্ছা, বিস্তার। বিস্তারটা হচ্ছে এই যে যে অবস্থাটা, এর নাম কি? সাম্য অবস্থা। সমান সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে, সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে কোনো কণা সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমি কি বলবো? বিস্তার। এই যে এখন এই কণাটার দূরত্ব কত এখান থেকে? এই কণাটার দূরত্ব এখান থেকে এতটুকু। কিন্তু এই কণাটার দূরত্ব এখান থেকে সবচেয়ে দূর হচ্ছে এটা। এটা আর এটা সেম, আমার আগে হয়তো কম বেশি হয়েছে, খেয়াল রাখবা। তো এই যে কণাটা এখান থেকে এর দূরত্ব যায়, এখান থেকে এর দূরত্ব তাই, সর্বোচ্চ দূরত্বটুকু হচ্ছে বিস্তার। বিস্তার বিস্তার হচ্ছে সাম্য অবস্থান থেকে, কি অবস্থান? সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে, সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে বিস্তার। বিস্তারকে এ দিয়ে প্রকাশ করা হয়। অনেক সময় কি জানেন যে তরঙ্গের তীব্রতা, আয় থেকে বোঝায় তীব্রতা। তরঙ্গের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তার যদি হয় 2, তীব্রতা কত হবে? 2 × 4। আর তীব্রতা যদি 9 হয়, বিস্তার কত হবে? 3। 3 বিস্তার করে 9। একটু মাথায় রাখবা। ক্লিয়ার? ম্যাথ আসবে থেকে। তরঙ্গ দৈর্ঘ্যটা দেখো। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে
দৈর্ঘ্য বলতে কি বোঝায়? দূরত্ব। হ্যাঁ, দৈর্ঘ্যটা বলতে কি বুঝবো? সম দশা সম্পূর্ণ দুটো কণার মধ্যবর্তী দূরত্বকে কি বলবো? তরঙ্গ দৈর্ঘ্য। যেমন এর দশা আর এর দশাটা সেম, এর মাঝে দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্য। আবার এর দশা এর দশা সেম, এ আর একে কি বলবো? তরঙ্গ দৈর্ঘ্য। আবার এর দশা আর এর দশাটা হচ্ছে সেম, একেও কি বলতে পারি? তরঙ্গ দৈর্ঘ্য। একই ব্যাপার, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে প্রকাশ করে। কি দিয়ে? ল্যামডা। আমি লিখে দিচ্ছি, যারা এই অষ্টম অধ্যায়টা একটু কনসেপ্ট ক্লিয়ার না, অনেকে কিন্তু এই তরঙ্গটা খুব মজা পায়, কারণ টপিক অল্পগুলা, অধ্যায়টা বুঝে পড়তে হলে সহজ। যারা এগুলো পারো তাদের প্রতি স্যালুট। আর যাদের একটু কষ্ট হয় একটু খেয়াল রাখো, মনে হয় এগুলো যদি তুমি ঠিকভাবে মাথার মধ্যে রাখতে পারো, এর তরঙ্গ সংশ্লিষ্ট কোনো প্রবলেম আর আসবে না হয়তো বা। এবার শো, তরঙ্গ বেগ। আচ্ছা, আমরা দ্বিতীয় অধ্যায়ে কিন্তু বেগ সম্পর্কিত সংজ্ঞাটা জানছিলাম। বেগ কি? বেগ হচ্ছে একক সময় বা এক সেকেন্ডে একক সময় যতটুকু দ্রুত অতিক্রম করবে সেটা কি হবে? বেগ। একক সময়ে অতিক্রম দ্রুত হচ্ছে বেগ। এখন আমাকে বলতে হবে তরঙ্গ বেগ, তো সামনে শুধু তরঙ্গটা যোগ করলে হয়ে যাবে। কি বলতে হবে? যে কোনো তরঙ্গ এক সেকেন্ডে যত দ্রুত অতিক্রম করে তাকে আমি কি বলবো? তরঙ্গ বেগ। ক্লিয়ার? তরঙ্গ বেগকে কি দিয়ে প্রকাশ করা হয়? জি, ভি ল্যামডা টি। আর সরি, কম্পাঙ্ককে এফ দিয়ে প্রকাশ করা হয়, যেটা বলে গেছিলাম। কম্পাঙ্কের একক হচ্ছে হার্স অথবা পার সেকেন্ড, প্রকাশ করা হয় এফ দিয়ে। পরে দেখা যাবে প্রকাশ হয় টি দিয়ে, হচ্ছে এস। কোনো স্পন্দনের কোনো সিস্টেম নাই। তরঙ্গ বেগ হচ্ছে ভি, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য একক, এককটা কি? মিটার, দৈর্ঘ্য একক মিটার। ওকে, এবার শুন, এফ ও টি এর সম্পর্ক। এফ থেকে কম্পাঙ্ক, টি থেকে পর্যায়কাল, সময় লাগে কিন্তু পর্যায়কাল এর সম্পর্কে। তো আমি যদি একটু বলি, মনে করো যদি বলি যে 30 সেকেন্ডে সম্পূর্ণ হয় একটি, যদি 30 সেকেন্ডে সম্পূর্ণ হয় একটি স্পন্দন, তাহলে 1 সেকেন্ডে সম্পূর্ণ হবে কয়টা? 1/3। ক্লিয়ার? 30 সেকেন্ডে সম্পূর্ণ হয়, টাইমটা টি আমি যে কোনো টাইম নিতে পারি, সাপোজ ধরে নিলাম 30 সেকেন্ড। 30 সেকেন্ডে সম্পূর্ণ হয় একটা স্পন্দন, তাহলে 1 সেকেন্ডে সম্পূর্ণ হবে 1/3। আর 1 সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পূর্ণ হয় তাকে কি বলে? আমি কম্পাঙ্ক বলি না? তাহলে এটাই তো কম্পাঙ্ক, তাহলে কি বলতে পারি? এফ সমান 1/3। ক্লিয়ার? 1/3 আর যদি গুণ করি, আর গুণ করলে এফ টি সমান, তাহলে এটা হচ্ছে কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক। কম্পাঙ্ক আর পর্যায়কালের গুণফলটা কত? 1। ক্লিয়ার? এটা তো মাথায় রাখো। 30 সেকেন্ডে সম্পূর্ণ হয় একটা স্পন্দন, আর 1 সেকেন্ড সম্পূর্ণ হয় 1/3 স্পন্দন। আর 1 সেকেন্ডে যে কোনো স্পন্দন সম্পূর্ণ হবে তাকে আমি কি বলবো? কম্পাঙ্ক। কম্পাঙ্ক এফ 1/3। দেখো তো একটু। ক্লিয়ার? ছোট্ট একটা কনসেপ্ট বাকি আছে, ভি ও ল্যামডা সম্পর্ক। ক্লিয়ার? ওকে, ওকে, ওকে। বুঝলাম যে এটা একটা স্পন্দনে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা। একটা স্পন্দন দিতে কত দূরত্ব থাকবে? ল্যামডা দূরত্ব থাকবে। তাহলে একটি স্পন্দনে অতিক্রান্ত দূরত্ব কত? এফ ল্যামডা। এফটা কি বলো? কম্পাঙ্ক। কম্পাঙ্কটা হয় কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে যে এতটুকু দূরত্ব যায়, আমি কি জানি? 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব যাবে সেটাই তো বেগ। তাহলে স্পল কি? জি। কি বলতে পারো? তরঙ্গ বেগ ভি সমান এফ ল্যামডা। একটু বোঝো।
একটি স্পন্দন মানে একটা স্পন্দনের অতিক্রান্ত দূরত্ব কত? ল্যামডা। কথা সত্য। এই যে একটা স্পন্দন কত? ল্যামডা। এফ এফ টি স্পন্দনের অতিক্রান্ত দূরত্ব কত? এফ ল্যামডা। আর এফটা স্পন্দন হয় কয় সেকেন্ড? এফটা স্পন্দন হয় কিন্তু 1 সেকেন্ড। এফ তো কম্পাঙ্ক, কম্পাঙ্ক কিন্তু 1 সেকেন্ড হয়। 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? এফ ল্যামডা। 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কিন্তু বেগ, ভীষণ এফ ল্যামডা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমাদের এখন এই 9 থেকে এই দুইটা সূত্র বলে যাই বলে কোনো প্রতিপাদন কিন্তু আসে না, যদিও একটা সৃজনশীল সিস্টেম। তো এখানে এই দুইটা সূত্রে কিন্তু ম্যাথ আছে অনেক। তো এইগুলোর ব্যাখ্যা তুমি না জানলেও হবে, কিন্তু জেনে রাখা ভালো। এক্সামে নাও আসতে পারে, কিন্তু কোথার থেকে উৎপত্তি আমাকে কিছু জানতে হবে। এর জন্য বলা আর কি বেসিকটা ক্লিয়ার করলাম। তো এই দুটো সূত্র মনে রাখবা। এই দুটো সূত্র কোনটাকে কি দিয়ে প্রকাশ করা হয়েছে, আর তরঙ্গ কি, তরঙ্গের কিছু বৈশিষ্ট্য বলবা, রাশিগুলোর সম্পর্কে খুঁটিনাটি জানতে হবে। সেই রাশিগুলোর সম্পর্কে যদি পূর্ণাঙ্গভাবে কোনটা কি তুমি ধরতে পারো বা জানতে পারো বা বুঝতে পারো, তাহলে তুমি ম্যাথ কোনো ব্যাপারে তুমি করতে পারো। আর কোনটা কি দিয়ে প্রশ্ন হয় একক। আর দুটো সূত্র তরঙ্গের সিম্পল ব্যাপার আছে। তো এইটুকু যারা মোটামুটি পারবা তাদের এই তরঙ্গ সম্পর্কিত কনসেপ্ট বা তরঙ্গের থেকে ম্যাথ আসলে আমার মনে হয় না সমস্যা হতে পারে। তো মোটামুটি আল্লাহর রহমতে মনে হয় ক্লিয়ার। চেষ্টা তো করছিলাম যতটুকু সম্ভব, যদি শরীরটা অসুস্থ। ওকে, আল্লাহ হাফেজ।